দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার আজকের আয়োজনে। আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি এখন বর্তমান বাংলাদেশের রাজনীতি জনগণের মাঝে সবচেয়ে আলোচনার বিষয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামীকাল তথা 17ই নভেম্বর সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তিনজন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটির রায় ঘোষণা করা হবে আগামীকাল। দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে কি হতে চলেছে আগামীকাল, কি রায় আসবে। সবকিছু মিলিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো এই বিষয়ে। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। কি শাস্তি হতে পারে শেখ হাসিনার, তবে সেই বিষয়টাতে যাওয়ার আগে কি শাস্তি হতে পারে এবং কি ধরনের শাস্তি হতে পারে এই বিষয়টা আমাদের আসলে একটু বোঝা উচিত। তাহলে আমরা এখন সঠিকভাবে বলতে পারছি না আগামীকাল কি রায় ঘোষণা করা হবে। সেটা হচ্ছে বিচারপতি যিনি আছেন তিনি ভালো জানেন। তবে আমরা ধারণা করছি সাধারণত মানবতা বিরোধী অপরাধের জন্য যে ধরনের শাস্তি হয় সেরকম কিছু শাস্তি বা এবং কোন ধরনের অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা মূল মামলার যে পটভূমি সেটাতে যাওয়ার আগে কিছু বিষয় একটু জেনে নেওয়া প্রয়োজন বা রিমাইন্ডার দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হলো এবং একটা ট্রমার মধ্যে দিয়ে মানুষ এতদিন পর্যন্ত গিয়েছে, যে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে। তার আগে তার শাসনামলে 15টি বছর গুম খুন যত ধরনের অপরাধ ছিল সেগুলোর সাথে এই আওয়ামী সরকারের যারা প্রধান ব্যক্তিত্ব ছিলেন তারা জড়িত ছিল। সেই ট্রমাটা বাংলাদেশ কাটিয়ে উঠছে এবং সেটা কাটানোর জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তাদের যারা এই অপরাধগুলো করেছে তাদের শাস্তি। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের দায়ে অভিযুক্ত যে আসামিরা আছেন তাদের মামলার কার্যক্রম শেষ হতে যাচ্ছে আগামীকালকে। দর্শক, মামলার পটভূমিতে যাওয়ার আগে আমাদের দুটো বিষয় জানা খুবই জরুরি। একটি হচ্ছে যে রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আছেন তার বিষয়ে এবং সে কি বলেছেন এই মামলার বিষয়ে, এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে কথাগুলো বলেছেন এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনার পক্ষে তাদের যেই ভাষ্য সেই ভাষ্যটা যদি আমি একটু বলে রাখি তাহলে আমাদের যে মামলার পটভূমি সেটা বুঝতে সহজ হবে। তাজুল ইসলাম বলেছেন যে যত বড়ই শক্তি হোক না কেন, সে যত ক্ষমতাশীল শক্তিশালী হোক না কেন, সে যদি অপরাধ করে তথা মানবতা বিরোধী অপরাধ করে তাহলে তার শাস্তি হবে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যেই আইনজীবী ছিল তিনি বলেছেন যে তিনি আশাবাদী যে তার ক্লায়েন্টরা হচ্ছে খালাস হবেন, তাদের বেকসুর খালাস করা হবে। তিনি কারণ হিসাবে বলেছেন যে আমার যে ক্লায়েন্ট আছে তারা সরাসরি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। সাধারণত আমরা জানি মানবতা বিরোধী অপরাধের দায়ে যে 3টি শাস্তি হয়ে থাকে মোটা দাগে, বা যে 3 ধরনের শাস্তি আমরা বলি 3 ধরনের শাস্তি হয়, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা বেকসুর খালাস। এই 3 ধরনের শাস্তি হয়ে থাকে সাধারণত। এখন শেখ হাসিনার বা এই 3 জনের কী ধরনের শাস্তি হবে সেটা আদালত এবং আগামীকাল আমরা জানতে পারবো। তবে এই মামলার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দুজন আসামি পলাতক রয়েছেন এবং একজন গ্রেপ্তার হয়েছে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবং এই গ্রেপ্তার হওয়ার পর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তিনি রাজসাক্ষী হয়েছেনও। সো এই বিষয়টা মামলাটাকে একটা নতুন মোড়কে বিচার কার্যক্রম আগানোর জন্য সবচেয়ে বড় সুযোগ হয়েছে। এবং আমার আলোচনায় আমি এর আগে একটু বলেছিলাম যে হচ্ছে এটি যদি আগামীকালকে রায় ঘোষণা হয় তাহলে এটি হবে বাংলাদেশের সবচাইতে দ্রুত কার্যক্রম শেষ হওয়া একটি মামলা। আমরা এর আগে বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান তথা 2024 সালের 5 আগস্টের পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় গঠন করা হয়। এরপর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর 6 মাস 28 দিনের মধ্যে
এই মামলার যে তদন্ত আছে সেই তদন্ত শেষ হয় এবং এই তদন্ত প্রতিবেদনে যেই অপরাধগুলো বা যেই অভিযোগগুলো উঠে এসেছে সেটি হচ্ছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, হত্যা চেষ্টা, অথবা যে হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাকাণ্ডকে না থামানো, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এই সব কিছু বা এই মোটা দাগে এই 5 থেকে 6টা অপরাধ বা অভিযোগ এই মামলার যেগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে এই বিষয়গুলো হয়েছে এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এই মামলার রায়টা করা হবে। দর্শক, এর আগেও আমি বলেছিলাম যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে শাস্তিগুলো হয় সেটি হচ্ছে 3 ধরনের শাস্তি হয়ে থাকে সাধারণত: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বশেষ হচ্ছে বেকসুর খালাস। এই 3 ধরনের শাস্তি সাধারণত মানবতা বিরোধী অপরাধের জন্য হয়ে থাকে। তবে আদালত বলতে পারবে যে হচ্ছে শেখ হাসিনা কোন ধরনের অপরাধ করেছেন, বা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি ইতোমধ্যেই রাজসাক্ষী হয়েছেন, তারা কি ধরনের অপরাধ করেছেন সেটি আদালতের কালকের রায়ের মাধ্যমে আমরা জানব। তবে যদি শেখ হাসিনা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এই ধরনের অভিযোগের মধ্যে পড়েন, সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড এটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এই মামলার যে কার্যক্রমগুলো এত দ্রুত হয়েছে সেই প্রেক্ষাপটটা একটু বলে নেওয়াই ভালো, কারণ আপনাদেরও জানা থাকা জরুরি। আমরা জানি যে 1 জুন থেকেই মামলার কার্যক্রম শুরু হয় এবং 10 জুন বিজ্ঞপ্তি দেওয়া হয় যে বাকি যে 2 জন আসামি আদালতে হাজির হননি তাদেরকে হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে এবং হাজির না হওয়ায় আদালত থেকে বলা হয়েছে যে তাদেরকে যে 2 জন আসামি পলাতক রয়েছে সেই আসামি 2 জনকে অনুপস্থিত বা পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম শুরু করার জন্য সেখানে আদালত থেকে বলা হয়েছে। পরে যেটি হলো এবং সেটি আমাদের কাছে এখন দৃশ্যমান, সে 2 জন আসামি পলাতক রয়েছেন। এই যে যত অভিযোগ আছে এই অভিযোগগুলো আমলে নেয় ট্রাইব্যুনাল এবং 16ই জুন বিজ্ঞপ্তি দেওয়া হয় আসামিদেরকে হচ্ছে যারা পলাতক রয়েছেন বা যারা অনুপস্থিত রয়েছেন তাদেরকে আদালতে আসার জন্য। কিন্তু তারা না আসায় 10 জুলাই তাদেরকে অনুপস্থিত দেখিয়ে বিচার কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে এবং 28 কার্য দিবসের মধ্যে এই 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মানে সব মিলিয়ে বলা যায় বিষয়টি, আমি যদি আগে বলেছি যে এটি যদি আগামীকালকে রায় ঘোষণা করা হয় তাহলে এটি হবে বাংলাদেশের সবচাইতে দ্রুত কার্যক্রম শেষ হওয়া কোনো মামলাগুলোর মধ্যে একটি হবে। যদিও আমি এর আগে শেখ হাসিনার শাস্তি কী ধরনের হতে পারে সেই বিষয়টা নিয়ে আগেও একবার বলেছিলাম, তবু আবার বিষয়টা একটু বোঝার জন্য বলি। সেটা হচ্ছে আমরা জানি মানবতা বিরোধী অপরাধের দায়ে 3 ধরনের শাস্তি হয়। একটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বেকসুর খালাস। এখন শেখ হাসিনা যদি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতায় পড়েন, অভিযোগের আওতায় পড়েন, তখন তার সর্বোচ্চ শাস্তি যেটি রয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এটাও হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আছেন সে বলছে যে তার যে ক্লায়েন্টরা রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা হচ্ছে এই অপরাধে সরাসরি অভিযুক্ত না এবং হচ্ছে সরাসরি ইনভলভ ছিলেন না, সেক্ষেত্রে তারা বেকসুর খালাস পাবেন। এখন এটা 2 জন আইনজীবীর 2 ধরনের কথা, তবে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কি হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে। দর্শক, শেষ করব তার আগে বলে নেই যে এই রায় ঘোষণার দিন তারিখ যেদিন থেকে ঠিক হয়েছে বা ঘোষণা এসেছে তারপর থেকে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, মানুষের মাঝে নতুন ধরনের চিন্তা ভাবনা আসা শুরু করেছে এবং এটা ঘিরে এই রায়কে ঘিরে আওয়ামী লীগ এর আগে 13 নভেম্বর এই রায় হওয়ার কথা ছিল, তারা হরতাল এবং লকডাউন কর্মসূচি দিয়েছিল। আজও তারা সারাদিন লকডাউন এবং আগামীকালও তারা লকডাউন পালন করবে, হ্যাঁ, এমন ধরনের সিদ্ধান্ত এবং বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা তারা করেছিল। এ নিয়ে দেশের মাঝে সব কিছু মিলিয়ে যে একটা উত্তেজনা বা উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে সেটার অবসান আমরা আশাবাদী যে আগামীকাল শেষ হবে। এখন দেখার বিষয়ে আদালত কি সিদ্ধান্ত নেয়। দর্শক, রায়ের দিন আমরা জানাবো আদালতের প্রতিটি সিদ্ধান্ত আপনাদের। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বিপ্লবী বার্তার।